এদিকে গণধুলায় খেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছালাউদ্দিন আহমদ। বাংলাদেশে খেলা ঘুরিয়ে দিল শুভেন্দু, আওয়ামী লীগের স্বপ্ন পূরণ। সরাসরি ভাষণ দিয়ে সুখবর দিলেন শেখ হাসিনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে খাইয়ে ফেলতে চাই আইনমন্ত্রী স্বয়ং নিজে। পাবলিক প্লেসে বের হয়েছিল আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, জনগণ খিচ্চা ধরছিল, সুযোগ পাইলে চাঁদে ফাড়াইয়া যেত। তৎক্ষণাৎ স্থান ত্যাগ করছে শিলং সালাউদ্দিন। এদের পরিণতি খুবই খারাপ হবে, বেশি দিন লাগবে না। আর এই কয়েকটা মাস সামনে গেলেই দেখবে মানুষ, সাধারণ মানুষ এদেরকে পিটারে ঝাড়ু দিয়ে মারবে। ওরা যেমন মব করে, ওই মবের হাতে ওরা যদি সাজা না পায়, তাহলে কি বলছে, এখন তাদের পতনের সময়, এবং সে পতন খুব দ্রুতই হবে। দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন মেরুকরণ দেখা দেবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যু এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন করে জটিল হবে মোদি তারেক সম্পর্ক। বাণিজ্য সমস্যা থেকে শুরু করে পর্দার আড়ালের আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ইস্যু নিয়ে দিল্লি এখন ত্রিমুখী চাপ তৈরি করতে পারবে ঢাকার উপর। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ কিভাবে উত্তেজিত জনতার রোষে পড়েছেন। প্রিয় দর্শক, একদিকে যেমন তিনি গণধুলাই খাওয়ার উপক্রম হয়েছেন, ঠিক অন্যদিকে গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু মমতার পতন ঘটিয়ে নরেন্দ্র মোদীর দল বিজেপি সরকার গঠন করতে চলেছে। দর্শক মন্ডলী, এরপরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বেশ কিছু কথা বলেছিলেন। তিনি বলেছেন বিএনপি সরকারের খুব দ্রুতই পতন হতে চলেছে। দর্শক মন্ডলী, এছাড়াও তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আরো বলেছেন যে আর কয়েকটা মাস অপেক্ষা করে দেখেন কি হয়। দর্শক, তিনি কিসের ইঙ্গিত দিলেন তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, বর্তমান পরিস্থিতির আলোকে সাবেক প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে খুব দ্রুতই এই বিএনপি সরকারের পতন হতে চলেছে, দর্শক তার এই কথাটির সাথে আপনি একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার গঠন করছে, এতে করে আপনি খুশি কিনা সে বিষয়টিও কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, ভিডিও শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে খাইয়ে ফেলতে চাই আইনমন্ত্রী স্বয়ং নিজে। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন, এরপর বিস্তারিত বলতেছি। পাবলিক প্লেসে বের হয়েছিল আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, জনগণ খিচ্চা ধরছিল, সুযোগ পাইলে চাঁদে ফাড়াইয়া দিত। খালি ভুয়া ভুয়া ভণ্ড ভণ্ড স্লোগান দিয়েছে। আর ওই সময় ওইখান থেকে বাইসার যাওয়ার জন্য তৎক্ষণাৎ স্থান ত্যাগ করছে শিলং সালাউদ্দিন। আর ঠিক তার 10 মিনিট পরে আইনমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে মব সন্ত্রাসের বিরুদ্ধে বা যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে মবটা হয়েছে এই বিষয়ে আর প্রতিক্রিয়া কি। হে তখন বলতেছে, দেখেন মব এটা কোনো একটা অপরাধ না, এটা হচ্ছে জনগণের একটা চাপ, প্রেশার ক্রিয়েট। ওই যে ডাস্টবিন শফিক, মনে আছে ডাস্টবিন শফিকও বলছিল যে মব কোন অপরাধ না, এটা হচ্ছে প্রেশার ক্রিয়েট। ঠিক আইনমন্ত্রী ওইটাই বলছে, এটা একটা চাপ, মানে জনগণ তার অধিকারের জন্য এইভাবে করে আর কি, সেইটাই বলতেছে। এর থেকেই প্রমাণিত হয় যে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাস্তার কাটা মনে করে হেডের ফেলাই দিতে চাইতেছে এই যে প্রতিবন্ধী আইনমন্ত্রী। এই যে ঘৃণ্য অপরাধ যারা করে যাচ্ছে, আজকে হয়তো তারা ক্ষমতা এসে ভেবে যাচ্ছে যে এটা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত, কোনো কিছুই চিরস্থায়ী বন্দোবস্ত না। এদের পরিণতি খুবই খারাপ হবে, বেশি দিন লাগবে না। আর এই কয়েকটা মাস সামনে গেলেই দেখবে মানুষ, সাধারণ মানুষ এদেরকে পিটারে ঝাড়ু দিয়ে মারবে। জুলাই কি অভ্যুত্থান, বিপ্লব, কিসের বিপ্লব? তো খুন খারাপই করেছে, সব খুনি। বিপ্লব কখনো এইভাবে হয় না, তারা তো খুন করেছে, মানুষকে একের পর এক হত্যা করেছে, যে জন্য এই সমস্ত অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। খুন, অগ্নিসন্ত্রাস, এই ধরনের আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, কোপানো, চাইনিজ কোয়েলতে কোপানো, নানাভাবে মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই 7.62 বুলেট ব্যবহার করে মানুষ করা, এই সমস্ত হত্যাকাণ্ডই তো তারা করেছে এবং নির্যাতন করেছে। এমনকি মারার পরে যখন আহত, তাকে চিকিৎসাটা বন্ধ নিতে দেয় না, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে মারে, অ্যাম্বুলেন্স ভাঙে, হাসপাতালের থেকে সেখানে যে মারে। এ কি বর্বরতা, কি জঘন্য এগুলি! এরা জানোয়ারেরও অধম, এদের কোনো ক্ষমা নেই। বিচার একদিন এদের হবেই, জনগণই বিচার করবে। ওরা যেমন মব করে, ওই মবের হাতে ওরা যদি সাজা না পায়, তো আমি কি বলছি, অবশ্যই তারা সাজা পায়, জনগণই ওদেরকে পিটাবে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকে বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ঘরে বিদ্যুৎ নাই,
খাবার নাই, কাজ নেই, যুব সমাজ কাজ পাচ্ছে না, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকের কাজ নাই, সার নাই, সেচ দিতে পারে না, কৃষক ফসল তুলতে পারে না, মাঠের ফসল চিটা হয়ে যাচ্ছে। আমি জানি না সামনে মানুষকে কি দিয়ে খাবার দেবে, কিভাবে চলবে। ভ্যাকসিনের অভাবে শিশুকে হত্যা করলো, ভ্যাকসিন কিনতে পারেনি। কেন কিনতে পারেনি? এখানে আমার প্রশ্ন। 2024-25 অর্থ বছরে আমি বাজেট দিয়ে যাই, 7,97,000 কোটি টাকার বাজেট। তখন আমাদের জিডিপি 2023 সালে, সেখানে তো আমরা প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের আমার জিডিপি আমি তুলেছিলাম। কিছু লোন টোন শোধ তো দেওয়া প্রায় 448 বিলিয়ন তো ছিল। আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগই তুলেছিলাম, এবারে 6 ভাগের উপরে। অর্থনীতি অত্যন্ত শক্তিশালী মজবুত ছিল। আজকে সেখানে দারিদ্রের হার বেড়ে গেছে, হতদরিদ্রের হার বেড়ে গেছে, কোনো বিনিয়োগ নাই, আমদানি নাই, রপ্তানি নাই, সব কমে গেছে। বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে আমরা একটা উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছিলাম, উন্নয়নশীল দেশ হয়েছিল, ঠিক তখন এই বর্বরগুলি, খুনিরা ক্ষমতা দখল করে। সবচেয়ে বড় বাটপার হলো ইউনূস। সারা বিশ্বকে সে সবার সাথে বাটপারি করেছে, একটা মিথ্যা আবহাওয়ার সৃষ্টি করেছে, সব জায়গায় একটা ভালো মানুষের চেহারা নিয়ে এসেছে, কিন্তু তার সেই বিভৎস চেহারা আজকে জনগণের সামনে। একের পর এক মিথ্যা কথা বলা ছাড়া তারা কিছুই করেনি। আর ইউনূসের এই বাটপার, ইউনূসের ছত্রছায়ায় বিএনপি, জামাত আর ওই এনসিপি নামে কতগুলি, যারা মানে কেউ ছাত্রলীগ করে গেছে, এটা যেন মনে হয় যেন কাকের বাসার কোকিলের ছানা, সেইভাবেই এগুলি নিজেদের তৈরি করে এখন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করে। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ জনগণের সংগঠন। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। ওরা যে এত নাচানাচি করে, ওরা কাদের দ্বারা তৈরি? জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনি মোস্তাফা জিয়া। আমার মা, আমার 3 ভাই, 2 ভাই বউ, আমার আত্মীয় পরিবার পরিজন 18 জন সদস্য হত্যা করেছে, এবং যারা হত্যা করেছিল তাদেরকেও ইন্ডেমনিটি, দায় মুক্তি দিয়েছিল। সেই খুনি জিয়া, তার পকেট থেকে বের হওয়া হলো বিএনপি। আর জামাত হচ্ছে যুদ্ধ অপরাধী। 71 সালে হত্যা চালিয়েছে, 71 সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 71 সালে তাদের সেই আলবদর রাজাকার আল-শামস বাহিনী করে যেভাবে নির্যাতন করেছে, লুটপাট করেছে, সে যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। তাদেরই দল হচ্ছে জামাত। কাজে এরা, আর এনসিপি তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের হাত দিয়ে অবৈধ দল। এদের কোনো জনগণের কাছে কোনো অবস্থান নাই। ক্ষমতা আসতে না আসতে অজস্র টাকার মালিক, জনগণের পকেট খালি। ওই ইউনূস, তারেক আর তাদের চালাচামুন্ডাদের পকেট ভারী। আর এদিকে অত্যাচার করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে। ফ্যাসিস্টকে তুলনা করে দেখেন তো, আওয়ামী লীগ আমলে 15 বছর 7 মাস আমরা ক্ষমতা ছিল, আমরা দেশের উন্নতি করেছি, মানুষের জন্য কাজ করেছি, ওই প্রতিহিংসা পরায়ণতা আমাদের ছিল না। কিন্তু এখন যখন আমার নেতা কর্মীদের উপর চরম নির্যাতন করে, ঘরে ঘরে আজকে শিশু হত্যা করলো তারা ভ্যাকসিনের অভাবে, সমস্ত টাকা আমি রেখেছে। 41,000 কোটি টাকা আমি বাজেটে রেখেছিলাম এই ভ্যাকসিন সহ চিকিৎসার জন্য, সব টাকা মেরে দিয়েছে। আর শত শত মাইল কোল খালি করেছে। আর তার উপর আমাদের প্রায় 10,000-এর উপর আমাদের নেতাকর্মী, তাদেরকে হত্যা করে, তাদেরকে গুম করে দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার তো কোনো সীমা নেই, সব হত্যা মামলা বাংলাদেশের সবচেয়ে সস্তা। তো এদের অন্যায় অবিচার যে পর্যায়ে চলে গেছে, এদের পতন খুব অবশ্যম্ভাবী, এবং পতন তাদের হবেই হবে। আমাদের মধ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যেটা করেছিল তারা নিজেরাই নিজেদের মানে অপকর্মেই মানুষের কাছে তারা আজকে হেয় হয়ে গেছে, এবং তারা যেটা মিথ্যাবাদী, খুনি, জঙ্গি, আজকে জঙ্গিদের রাজত্ব। কিন্তু আমি যে 1400 লোককে মারলাম তার তালিকা তো দিতে পারলো না। আমি কেন মানুষ খুন করতে যাবো? মানুষ খুন করি নাই, আমি মানুষকে বাঁচিয়েছি সবসময়। কাজে আমি আজকে এটাই বলবো যে এদের নির্যাতন, অত্যাচার চরম হয়ে গেছে। আজ ঘরে বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, সার নাই, সব দিকে নাই। গেল কোথায় সবকিছু? আমি তো সবই রেখে এসেছিলাম। লুটে খেয়ে টাকা পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এরা ওই মিথ্যাচার আর নির্যাতন আর খুনি করতে পারে। কাজে এটা আমি বলতে চাই, আমি দেশবাসীকে বলতে চাই যে এদের নির্যাতন, অত্যাচার করতে 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 তাদের পাপের ঘরা আজকে পূর্ণ হয়ে গেছে। এখন তাদের পতনের সময়, এবং সেই পতন খুব দ্রুতই হবে। পতন অবশ্যম্ভাবী। কারা আপনাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা হিসাব রাখেন। আমরা কখনো প্রতিহিংসা করি না, কিন্তু মানুষের জানমাল রক্ষা করা, মেয়েদের ইজ্জত রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আজকে কোনো মা বোনের ইজ্জত নাই বাংলাদেশে। তো আমি এটুকুই বলে শেষ করি যে আজকে যে অত্যাচার, নির্যাতন তারা করে যাচ্ছে, দিন একদিন আসবেই, প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জামাত এবং বিএনপির একটা অপপ্রচার দীর্ঘদিন থেকে তারা চালিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন্ডিয়ার দালাল, আওয়ামী লীগ নাকি ইন্ডিয়ার সুবিধাভোগী, এমন অনেক মিথ্যা সমালোচনা বিএনপি, জামাত বরাবর করে আসছে। যেমনটা 26 লক্ষ ভারতীয়
26 লক্ষ ভারতীয়কে ডেকে এনে আওয়ামী লীগ সরকার চাকরি দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে আরেকটা সিকিম বানিয়ে ফেলেছে। এই ধরনের অসংখ্য মিথ্যাচার জামাত, বিএনপি, শিবির, ছাত্রদল অর্থাৎ দেশদ্রোহী দেশবিরোধী চক্রান্তকারীরা বরাবর করে এসেছে। গত বছর জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানে এইগুলা ব্যাপকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজে লাগিয়েছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মব ভায়োলেন্সের হাত থেকে বাঁচার জন্য অর্থাৎ জীবন বাঁচাতে, জীবন রক্ষা করতে আমার মতো অনেকেই ইন্ডিয়া গিয়েছিল। এইসব নিয়ে এই জামাত শিবিরের জিহাদি জঙ্গিরা প্রচুর ট্রল করেছে। ফেসবুক তাদের নিয়ন্ত্রণে ছিল, ফেসবুকে তাদের অ্যালগরিদম ভালো ছিল, তারা ব্যাপক মিথ্যাচার করেছে। এটা আমরা গত 2 বছর যাবৎ ভুক্তভোগী আমরা দেখে আসছি। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে কয়েক হাজার জামাত শিবিরের ক্যাডার, জামাত নেতা এবং জিহাদি জঙ্গি আছে। এইটা তো দৃশ্যমান সত্য এবং এটার প্রমাণ খুব শীঘ্রই আপনারা পাবেন। আজ অবধি কেউ একটা প্রমাণ দিতে পারবেন আওয়ামী লীগের কোনো নেতা কলকাতায় গিয়ে সেখানে বিয়ে করেছে, সংসার পেতেছে? পারবেন দিতে? পারবেন না, কারণ এই ধরনের কোনো ঘটনা আওয়ামী লীগ ঘটায়নি। কিন্তু জামাত শিবিরের অনেক ক্যাডার এই ইন্ডিয়াতে সেটেল হয়েছে, বিয়ে করেছে, এমনকি ভুয়া পাসপোর্ট তাদের আছে, আধার কার্ড, প্যান কার্ড, যত যত ডকুমেন্টস প্রয়োজন প্রত্যেকটা ডকুমেন্টস এই জামাত শিবিরের জিহাদি জঙ্গিদের আছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে জঙ্গিবাদ দমনে একটি দৃশ্যমান কঠোর অবস্থান গ্রহণ করেছিল, যেটা সর্বমহলে প্রশংসনীয় হয়েছিল। শেখ হাসিনা প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলো, বিশেষ করে 2013 সাল পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন রাজাকারগুলাকে একের পর এক টানানো শুরু করলেন, তখন এই রাজাকারের বাচ্চারা অনেকেই দেশটাকে উত্তপ্ত করে বর্ডার ক্রস করে ভারতে ঢুকে যায়। ঠিক একই সময়ে হেফাজত ইসলাম 5 মে ঢাকা মহানগরে তাণ্ডব চালায়। শাপলা চত্বরের সেই সমাবেশ করা হয়েছিল মূলত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার জন্য। তখন উল্টো আওয়ামী লীগের নামে ব্লেম আসলো, আওয়ামী লীগ নাকি হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, লাশ পুড়িয়ে ফেলেছে, এমন অপবাদ দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো সেখানে একটা লোকও মারা যায় নাই। শুনলাম বর্তমান সরকার শাপলা চত্বরে 30 জনের উপরে হত্যাকাণ্ডের প্রাথমিক প্রমাণ পেয়েছে। এই প্রমাণটা জাতির সামনে তুলে ধরা হোক, কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা একটু দেখি। ঠিক সে সময় বাংলাদেশের অনেক জঙ্গি, জিহাদি জামাতি জঙ্গি শিবিরের ক্যাডাররা অন অ্যারাইভাল ভিসায় প্রথমে নেপালে যায়। অনেক জঙ্গি আবার বর্ডার ক্রস করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় যায়। অনেকে আবার নেপাল থেকে বিহার বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে অনুপ্রবেশ করে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে এদের কোনো নথি ছিল না, না ফিঙ্গার ছিল, না নাম ছিল, না কোনো ছবি ছিল। আবার এদের বড় একটা অংশ লিগেল ভিসাতে আগে থেকে ভারতে চলে গিয়েছিল, কারণ তারা পরিস্থিতি জানতো। তারপর সেখানে গরিব মুসলিম মেয়েদেরকে বিয়ে করত, এরপর ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে X1 ক্যাটাগরিতে নিত। আমি যদি ভুল না করি, X1 ক্যাটাগরি হলো ভারতীয় কোনো নাগরিককে বিয়ে করে দীর্ঘস্থায়ী ভিসা, যেটা টুরিস্ট ভিসায় গিয়েও মাইগ্রেট করা যায়। আবার এইভাবে 7 বছরের বেশি সময় ভারতে অবস্থান করলে আইন অনুযায়ী পাসপোর্টও নেওয়া যায়। শিবিরের অসংখ্য জিহাদি জঙ্গি খুনি ক্যাডাররা এই সিস্টেমের সুযোগ নিয়েছে। তারপর বাকি যারা থাকতো, মানে বিয়ে করতো না বা বিয়ে করতে পারতো না, তাদেরকে পরিবারের সদস্য বানিয়ে যারা বিয়ে করতো তারা তাদের কাগজপত্র করে দিত। 8-9 বছর পূর্বে এই প্রক্রিয়া খুব সহজ ছিল, ভারতীয়রা নিশ্চয়ই জানেন। আর এই সব প্রক্রিয়া সম্পন্ন করতে বিন্দু মাসি মমতার লোকজন সর্বাত্মক সহযোগিতা করত। আর এই প্রক্রিয়া করতে 20,000 রুপির মতো খরচ হতো, ক্ষেত্র বিশেষে কম লাগতো, বেশি লাগতো। এই প্রক্রিয়ায় বিগত 15 বছর আগে যারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল, মানে যেসব জঙ্গিরা, জিহাদিরা, এদের প্রত্যেকের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট পর্যন্ত বর্তমান সময়ে আছে। তারপর এই জঙ্গিদের একটা বিশাল অংশ ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেত, বিশেষ করে তুরস্ক, এখানে যাওয়া আসা করে জঙ্গি নেটওয়ার্ক গুলাকে সক্রিয় করেছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশ, নাগরিকত্ব এবং পরিচয়পত্র ইস্যু বহুদিন ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। আধার, প্যান কিংবা ভোটার আইডি এইসব ইস্যু করার প্রক্রিয়ায় দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ মাঝে মধ্যে সামনে এসেছে। আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ থেকে এইসব গোয়েন্দা তথ্য পশ্চিমবঙ্গ অর্থাৎ মমতার সরকারকে দেওয়া হয়েছিল, কিন্তু বিন্দু মাসি মমতা কোনো ভূমিকা রাখেনি, উল্টো এদের কুলে করে নাচানাচি করেছে, হোলি খেলেছে। ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারকে বারবার অবহিত করলেও রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে জামায়াতের এই শিকড় ছিন্ন করে নাই, উল্টো পৃষ্ঠপোষকতা করেছে মমতার সরকার। ভারতের রাজনীতিতে এক দেশে ভিন্ন ভিন্ন সরকার। রাজ্য সরকার স্বায়ত্তশাসিত হবার কারণে কেন্দ্রীয় সরকারের আদেশ রাজ্য সরকার শুনে নাই, মানে বিন্দু মাসি মমতার সরকার শুনে নাই। 26-এর এই বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলাদেশের সীমান্তবর্তী আসনগুলোতে লক্ষ্য করেন, তাহলে বুঝবেন এই পারের আসনগুলোতে সব জামায়াতের মেম্বার অফ পার্লামেন্ট, মানে বাংলাদেশের সীমান্তবর্তী আসনগুলোতে সব জামাতের এমপি নির্বাচিত হয়েছে, বিশেষ করে রাজশাহী অঞ্চলে। এটা কি কোনো ভালো লক্ষণ? নিশ্চয়ই না। সুতরাং ওই পারের, মানে ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার কারণে এন্টি জামায়াত এবং এন্টি জঙ্গি বিরোধী যে নেটওয়ার্ক প্রয়োজন, এটা খুব জরুরি। ঠিক এই জায়গাগুলোতে মমতা দিদির বিকল্প ওয়ান অ্যান্ড অনলি বিজেপি সরকার।
বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিরা। আর পশ্চিমবঙ্গে বাকি যত রাজনৈতিক দল আছে তারা সবাই সীমান্তে জামায়াত এবং শিবিরের জঙ্গিদের কিভাবে সুবিধা দেওয়া যায় এইসব নিয়ে ব্যস্ত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। সুতরাং মমতার পরাজয়ে বাংলাদেশের সব রাজাকারের বাচ্চা, জামাত, বিএনপি, এনসিপির জঙ্গিদের মন খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক, এবং সেটাই হয়েছে। তাদের দিদি হেরে গিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের এই জঙ্গি নেটওয়ার্কের সাথে ওতপ্রোতভাবে জড়িত পাকিস্তান ইন্টেলিজেন্স, আইএসআই সরাসরি অ্যাক্সেস নিতে পারে না এই অঞ্চলগুলোতে। তাই তারা ৭১-এ তাদের রেখে যাওয়া বীর্যদের দিয়ে প্রক্সি চালানোর জন্য পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ অর্থ ইনভেস্ট করেছে, যার একটা বিশাল অংশ মমতার তৃণমূল নেতাকর্মীদের পকেটে ঢুকেছে। তবে এটা জলদি ব্রেকডাউন হবে, এই নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। অনেক জঙ্গির পাসপোর্ট, আধার কার্ড বাতিল হবে। বাংলাদেশের মিডিয়াতে আসবে মোদী সরকার ভারত থেকে মুসলিম বিতাড়িত করে দিচ্ছে, কিন্তু এরা যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী জঙ্গি ছিল এইটা বাংলাদেশের মিডিয়া ভুল করে উচ্চারণ করবে না। মিস্টার 10% জনাব তারেক রহমান, প্রস্তুতি নিন একটা মহা দুর্ভিক্ষের। একদিকে রোহিঙ্গা সংকট, আরেকদিকে যখন এই জঙ্গিদেরকে বাংলাদেশে পাঠাবে তখন তাদের উৎপাত, তাদের পুনর্বাসন, সবকিছু মিলে বাংলাদেশের অর্থনীতির যে বেহাল দশা, তাতে করে জনাব তারেক রহমান কোথায় যাবেন? আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? সম্ভব? কোনো হুমকি নয়, কোনো ধামকি নয়, কোনো হুমকি দিচ্ছি না, কোনো ধামকি দিচ্ছি না, জাস্ট বাস্তবতা বুঝালাম। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার মাধ্যমে দক্ষিণ এশিয়ার জঙ্গিদের যে নির্ভয় আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ, সেটা আপাতত ফুলস্টপ হতে যাচ্ছে, এবং সেটা বিজেপির হাত ধরেই হবে। আমরা কখনোই চাইবো না জঙ্গিরা এই অঞ্চলে প্রভাব বিস্তার করুক, এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করুক। সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে, আশা করি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন, এরপর খেলা হবে। আমরা খেলবো না, তবে আমরা নীরব দর্শক, শুধুমাত্র হাততালি দেব, হাততালি দেব। সম্প্রতি শুনতে পাচ্ছি আগামীতে যখনই সংসদ অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে নাকি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এবং আগামী আগস্ট মাসে নাকি কিছু একটা হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই কথা একদম বিশ্বাস করি না। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপির বিশ্বাস করাটাই হবে মারাত্মক ভুল। গত 2 বছর ধরে শুনে আসতেছি অমুক দিন এটা হবে, তমুক দিন এটা হবে, আর এইটা হরে হরে আওয়ামী লীগ নিরিবিলি বসে থাকে, কোনো পদক্ষেপ নিতেছে না, আর এতে করে দেশটা ধ্বংস হচ্ছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা তৃণমূলের তারা প্রাণ হারাচ্ছে, কারাগারে বন্দী থাকে আমার সহযোদ্ধা ভাইদের অনিশ্চিত লাইফের দিকে আমরা ঠেলে দিচ্ছি। গত 12 তারিখের কথিত নির্বাচনে শেখের বেটি তথা আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে দেশের 70% উপরের জনগণ ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রয়েছে, এটা তো প্রমাণিত। সদ্য ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে 33,000 ভোটার কিন্তু এই সমিতিতে, বুঝছেন, সেখানে 66% উপর আইনজীবী ভোটদান থেকে বিরত রয়েছে। তাহলে যে আওয়ামী লীগের এত পরিমাণ জনসমর্থন, আপনারা নিজে একটা ইনভেস্টিগেশন করে দেন। সারা বাংলাদেশের 67,000 গ্রাম জুড়ে আপনি ঘুরে দেখেন কিভাবে জনগণ উন্মুখ হয়ে আছে যে আওয়ামী লীগ কখন আন্দোলনের ডাক দিবে, আওয়ামী লীগ কখন বলবে লগি বৈঠা নিয়ে রাস্তায় নামে। তাহলে আমরা কেন ওই অমুক দিনেই হবে, তমুক দিনেই হবে এই চিন্তা করে আওয়ামী লীগ সময় কালক্ষেপণ করতেছে? আমরা স্পষ্টত দেখতে পাইতেছি ডেভিল ইনুসের মুদ্রার এই পিঠ হচ্ছে ফ্যাসিস্ট তারেক। ডেভিল ইনুসের রাইখা যাওয়া যতগুলো কাজ আছে সেই কাজগুলো সে এখন একটা একটা করে সমাপ্ত করতেছে। সেই সাম্রাজ্যবাদ আমেরিকার সাথে যে ডেভিল ইনুসের দেশ বিক্রির চুক্তি, সেই চুক্তিগুলো তিনি বাস্তবায়ন করতেছেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলতেছে তার সরকার। ডেভিল ইনুস ক্ষমতা দখলের পর ডেভিল ইনুস সহ তার সমস্ত উপদেষ্টারা যে বলতেছিল যে বাংলাদেশে একেবারে শূন্য থেকে শুরু করছি, কিছু নাই, সবকিছু সেই ভাঙাচোরা একটা দেশটাকে আমি এসে দায়িত্ব নিছি ছাত্রদের কথায়। তার উপদেষ্টারা বলতো না যে একেবারে বাংলাদেশের ইতিহাসে এমন একটা ঈদ উৎসব, একটা বৈশাখী, এই ধরনের কথা বলতো না? ঠিক সেইভাবেই তো ফ্যাসিস্ট তারেক সরকারের প্রত্যেকটা মন্ত্রী ওই কথাগুলোই বলতেছে। বর্তমান দেশের সবচেয়ে বেশি সমস্যাগুলো, জনগণের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে বিগত সংসদ অধিবেশনে কোনো কথা হয়েছে? কোনো মন্ত্রী সেই বিষয় নিয়ে কথা বলছে? তারা আরো বলতেছে কি অর্থনৈতিকভাবে সব ধ্বংস, কোনো টাকা পয়সা নাই। অথচ আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে আসে তখন বৈদেশিক ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। ফ্যাসিস্ট ডেভিল ইনুস ক্ষমতা থেকে যাওয়ার আগে সেই 2 লক্ষ কোটি টাকাকে 23 লক্ষ কোটি টাকায় পরিণত করে। তারেক সরকারে আসতে না আসতে 3 মাস যাইতে না যাইতে সেটাকে এখন 30 লক্ষ কোটি টাকায় পরিণত করছে। ভাবেন, তারেকের 3 মাস শেষ হয় না, এর মধ্যে দেশের মধ্যেই করছে 1 লক্ষ কোটি টাকা ঋণ। ব্যাংক থেকে তিনি ঋণ নিয়েছেন, বৈদেশিক ঋণ 7 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। উন্নয়নটা কি করছে এই পর্যন্ত? খালি কোদাল দিয়ে মাটি কাটতে যাইয়া এর মধ্যেই 8 লক্ষ কোটি টাকা তার হয়ে গেছে খরচ। আর আওয়ামী লীগ না 2 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণে এর মধ্যে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন দেখছে আজকে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগকে বাইরে রেখে কথিত নির্বাচনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে যে সরকার ক্ষমতা আসছে, সেই সরকারকে আমি একদিনও শান্তি দেবো না। সেই সরকার আমি কোনোভাবে শান্তি থাকতে দেবো না। আমি তো মনে করি এই সমস্ত মূলা ঝুলে রেখে আমাকে দূরে রাখা হইতেছে। আমাকে মানে আপনি একটু চিন্তা করেন না, আর দিন একটু সময় দেন, আমি এটা করে দিচ্ছি, ওইটা করে দিচ্ছি, এটা আমাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। এটা আমি মনে করতেছি। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতেছি, নিষ্ক্রিয় নেতাদেরকে একটু দূরে রাখেন, সক্রিয়দেরকে দায়িত্ব দেন। জননেত্রী শেখ হাসিনা শুধু হ্যান্ডেলিং করেন, মাননীয় নেত্রী সঠিক সময় শুধু নির্দেশনা দেখেন। দেখেন একদিনের মধ্যে কিভাবে এই ইঞ্জিনিয়ারিং সরকার রাফাতা হয়ে যাবে, সাফা সাফা হয়ে যাবে। বাংলাদেশ আমার হাইজেক হয়ে যাওয়ার স্বাধীনতা কিভাবে আমরা মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। সুতরাং কে কি করলো এই সমস্ত উপর ভরসা করে বসে থাকে আমার মনে হচ্ছে এতে ওদেরকে সময় দেওয়া হচ্ছে, আর ওদেরকে বিশ্বাস করাটা হবে ওই বিষাক্ত বিষ আমার শরীরে প্রয়োগ করার মতো তাদেরকে সময় দেওয়া। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।